করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে এপিসোডটা অনেক অন্যরকম হবে। আমি নিজেও আজকের এপিসোডটার বিষয়ে খুবই এক্সাইটেড রয়েছে ভাই। তো শুরু করছি আজকে আমার প্রথম ঘটনা। আজকের যে ঘটনাটি আমি শেয়ার করবো, উনি যার সাথে যিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন আমার এক স্টুডেন্ট আর কি, তার দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। 1971 সালের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি হলো গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকার। যারা গোপালগঞ্জে থাকেন ওই গোপীনাথপুর এলাকাটা অবশ্যই মানে চিনে থাকবেন আর কি। তো অবশ্যই মানে জানা, হয়তো আমি বললে সেই জায়গাগুলো চিনে ফেলতে পারেন। যাই হোক, তো আমার ওই স্টুডেন্টের যে দাদা, উনি পেশায় ছিলেন আসলে ওই বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখি যে অনেকে ঢাক বা ঢোল বাজান, এই টাইপের কিছু লোক থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশনগুলোতে, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অকেশনগুলোতে এনাদের ডাক পড়ে এবং বিভিন্ন শ্মশানে বা বিভিন্ন জায়গায় যখন মৃতদেহ পোড়ানো হয় তখনও ওনারা ওই জায়গাগুলোতে যান এবং ওই ঢাক ঢোল বাজান তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে আর কি। উনি ওই প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন গভীর রাত্রে হঠাৎ 3-4 জন লোক আসলেন ওনার বাসায় আসার পরে ওনাকে ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পর বললেন যে এরকম নদীর ঘাটে একটি লাশ আছে, একটু যেতে হবে আমাদের সাথে, আপনি ওখানে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো একটু করবেন, আর সবকিছু ওখানে সব ওকে আছে, আপনি শুধু আমাদের সাথে যাবেন। তখন উনি ওই লোকগুলোকে চিনছিলেন না। উনি বলেন তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? তখন ওনারা একটা গ্রামের নাম বলেছেন। উনি এই গ্রামের লোক, মানে ওই গ্রামটার নামও কখনো শোনেননি। এখন যেহেতু ওনারা খুব বারবার রিকোয়েস্ট করছিলেন, সুতরাং উনি সেখানে যাওয়ার জন্য মানে মনস্থির করলেন এবং ওনাদের সাথে সেখানে গেলেন। সময়টা মানে রাতটা ছিল, ওই সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি পথঘাট সব বোঝা যাচ্ছিল। নদীর ঘাটে গেলেন, ওখান থেকে বেশ দূরে নদীর ঘাটটা ওনার বাসা থেকে। তো যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ, অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে, একটা ডেড বডিও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে মৃতদেহ পোড়ানোর সময় তো অনেক খড়ি নিয়ে আসতে হবে সেখানে, কিন্তু আশেপাশে কোনো খড়ির কোনো চিহ্নই নাই। জাস্ট ডেড বডিটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, একটা তক্তার উপরে ডেড বডিটা রাখা আছে, এটাই। উনি বললেন যে মৃতদেহ পোড়ানো হবে, আপনাদের খড়ি কই? বলে খড়ি লাগবে না। বলে যে অদ্ভুত ব্যাপার, খড়ি লাগবে না, তাহলে আপনি ডেড বডি পোড়াবেন কিভাবে? বলে সেটা আপনার দেখার বিষয় না, ওটা আমরা বুঝবো। আপনাকে যেই কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি সেই কাজটি করবেন। তখন উনি খুব অবাক হলেন। তখন হঠাৎ করে তারা ওই লোকগুলো নির্দেশ দিলেন যে আপনি আপনার কাজ শুরু করেন, মানে আপনি ঢোল বাজাতে শুরু করেন। উনি খুবই অবাক হয়েছিলেন, কিন্তু তারপরও যখন বারবার ওরা বলছেন একটু ভয়ও পেয়েছেন, উনি ওনার কাজ শুরু করে দিলেন। তখন ওই ঢোল বাজাতে বাজাতে উনি খেয়াল করলেন যে হঠাৎ করে ওই যারা দাঁড়িয়ে ছিল ওনারা হাতে মানে মাটির এক ধরনের পাত্র ছিল, ওনারা একে একে নদীর কাছে যাচ্ছেন। নদীর কাছ থেকে ওই নদীতে ওই পানিটা ভরে নিয়ে এসে ওই মৃতদেহ শরীরের উপরে ঢেলে দিচ্ছেন। আচ্ছা, তো উনি আরো অবাক হলেন যে কি হচ্ছেটা কি এখানে, যে এরকম ঘটনা কেন ঘটছে, উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি হঠাৎ খেয়াল করলেন এই যে পানি ঢালা হচ্ছে এবং ওই জ্যোৎস্না রাতে বোঝা যাচ্ছে, ওনাদের কাছে আলো ছিল যে ওই ডেড বডি থেকে মাংসগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার আছে, ডেড বডি থেকে মাংস, ওই পানি ঢালছে আর ডেড বডি থেকে মাংসগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এবং মাংসগুলো পানিতে ধুয়ে ধুয়ে আবার নদীর ভিতরে চলে যাচ্ছে। তো এরকম ঘন্টাখানেক করার পর উনি মানে দেখলেন যে ওই সাদা কাপড়টা একদম ওই কাঠের যেই পাটাতনের উপর বডিটা শোয়ানো ছিল, সাদা কাপড়টা একদম কাঠের পাতাটার সাথে মিশে গেছে। মানে সাদা কাপড়ের নিচে আর কিছুই নেই, সব ওই পানিতে ধুয়ে চলে গেছে। যখন এটা শেষ হয়ে গেল তখন ওই লোকদের মধ্যে থেকে একজন এসে ওনাকে একটা পুটলি দিলেন, কাপড়ের একটা পুটলি দিয়ে বললেন যে তুমি কষ্ট করে এখানে আসছো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার এবং পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। তো উনি পুটলিটা হাতে নিয়ে দেখলেন যে বেশ ভারী এবং মনে হচ্ছে ভিতরে পাথর জাতীয় কিছু আছে, এই মনে হচ্ছিল আর কি ওনার কাছে। তখন বললেন তুমি বাসায় গিয়ে খুলবা। উনি কেয়ার করা মানে হাঁটা ধরলেন, বললেন যে আমার সাথে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসবেন। বলেন না, আমরা কেউ যেতে পারবো না, তুমি একাই যেতে পারবা। তখন উনি কেয়ার করা একা একাই হাঁটা শুরু করলেন। হঠাৎ করে কিছুদূর এগিয়ে চিন্তা করে একটু পিছন দিকে তাকিয়ে দেখি এটা কি অবস্থা। পিছন দিকে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে কিচ্ছু নাই, মানে ওখানে যে কিছুক্ষণ আগে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল একজন লোকও নাই। তবে ছোট ছোট বাচ্চা আকৃতির কিছু, মনে হচ্ছে কিছু বাচ্চা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওরা ওখানে কিছু ছোটাছুটি করছে। তখন উনি খেয়াল করলেন ওই বাচ্চাগুলো যখনই টের পেয়েছে যে উনি পিছন দিকে তাকিয়েছেন, উনি দেখলেন ওই বাচ্চাগুলো দৌড়ে নদীর মধ্যে চলে গেল।
কোথায় গেল উনি আর কিছুই বলতে পারেন না। উনি ওই দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছেন। উনি চিন্তা করেন কি হচ্ছে কি আমার সাথে, এতদিন ধরে এই পেশার সাথে আছি, কখনো তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা এই টাইপের লাশও তো আমি কখনো পুরানোর সময় এই ধরনের ঘটনা ঘটে কখনো দেখিনি। যাই হোক উনি খুব ভয় পেয়ে যান। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি ওই পুটলিটা একটা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন। তো সকালে উঠে চিন্তা করে আসলে দেখে পুটলির মধ্যে কি আছে। তো পুটলিটা খুলে ওনার মেজাজটা খুব গরম হয়ে যায়। দেখে যে পুটলির মধ্যে বড় বড় কিছু দাঁত আছে, বড় বড় দাঁত, মাড়ির দাঁত। মাড়ির দাঁত। তো উনি চিন্তা করেন এগুলো মনে হয় গরু বা মহিষের দাঁত হবে। এবং উনি চিন্তা করেন এত কষ্ট করে রাতের বেলা গেলাম, এত ঘটনা ঘটলো, এরা এইরকম একটা আমার পারিশ্রমিক হিসেবে একটা নিষ্ঠুর রসিকতা করলো। তো উনি মানে মেজাজটা ওনার খুব গরম হয় এবং উনি রাগ করে ওনার বাসার পাশে ছোট্ট একটা ডোবা ছিল, একটা পচা ডোবা, উনি রাগ করে ওই পুটলিটা ওই পচা ডোবাতে ফেলে দেন এবং মনে মনে তাদেরকে খুব গালি দিতে থাকেন যে এই ধরনের একটা ঘটনা আমার সাথে ঘটালে এত কষ্টের পারিশ্রমিক এইভাবেই তারা দিল। তো যাই হোক একদিন, 2 দিন, 3 দিনের দিন হঠাৎ একটা সমস্যা সৃষ্টি হয়। উনি মানে রাতের বেলা শুনছিলেন যে ওই যে রাসেল ভাই ওই পুকুরে যদি মাছ থাকে, মাছগুলো যদি পানিতে নড়াচড়া করে বা শব্দ করে, এক ধরনের শব্দ হয় কিন্তু মাছের শব্দ। তো উনি রাতের বেলা শুনছিলেন ওনার পাশের ওই ডোবা থেকে মনে হচ্ছে যে বড় বড় কিছু মাছ আছে এরকম শব্দ করছে। তো উনি চিন্তা করেন যে এই ডোবাতে তো কোনো মাছ থাকার মানে কথাই না, মানে কিছুই নাই, ওখানে একটা পচা ডোবা, ওখানে মাছ বেঁচে থাকারই কথা না, এখানে মাছ আসলো কোথা থেকে বা এরকম শব্দ হয় কিছু থেকে। উনি সকালবেলা গেলেন, চিন্তা করলেন যে আমি একটু বড়শি ফেলে দেখি আসলে এখানে মাছ টাছ আছে কিনা। বড়শি ফেললেন, অনেকক্ষণ বড়শি ফেলার পরও একটা বারের জন্য বড়শিতে কোনো মাছের কোনো মানে ঠোকা দেয় নাই, কিছুই হয়নি, মানে বুঝলেন যে এখানে কিছুই নেই। মনে করছেন হয়তো বা মনের ভুল, কিন্তু প্রতি রাত্রেই এই একই ধরনের শব্দ উনি পাচ্ছিলেন। এবং শুধু উনি পাচ্ছিলেন না, আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশী বলেছে কি ব্যাপার, তুমি তোমার ডোবায় এই পচা ডোবায় মাছ ছাড়লা কবে, মাগুর মাছ ছেড়েছো না কি মাছ ছেড়েছো, আমাদের কিন্তু কিছুই বললে না খাওয়ানোর ভয়ে। এরভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে রসিকতা শুরু করলো। তখন উনি বলছেন যে না আমি তো এটা কিছু ছাড়ি নাই। তো এটা নিয়ে খুব মনের ভিতরে কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন যে যেহেতু দিনের বেলা মাছের অস্তিত্ব পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়, উনি রাতের বেলায় বড়শি নিয়ে মাছ ধরতে যাবেন ওখানে। উনি রাতের বেলা যখন রাতের বেলা মাছের শব্দ শুনেছেন যে শব্দ হচ্ছে, উনি একটা বড়শি নিয়ে এবং আলো নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সত্যি মাছের মানে নিচ থেকে ওই মনে হচ্ছে যে পানি নড়াচড়া করছে এরকম শব্দ, মানে এরকম দেখা যাচ্ছে ওখানে। উনি দেখে নিজেও খুব অবাক হলেন এবং বড়শি ফেললেন ওখানে। বড়শি ফেলার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ওনার বড়শিতে টান অনুভব করলেন উনি, এবং প্রচন্ড শক্তি দিয়ে মনে হচ্ছে যে ওনার বড়শিটা কেউ নিচ দিকে টানছে। উনি অনেক চেষ্টা করলেন, মনে করলেন যে হয়তো বড় ধরনের কোনো মাছ উনি পেয়েছেন। অনেক চেষ্টা করার পরে বড়শির মাঠটা উঠে আসলো এবং উনি দেখলেন ওই বড়শিতে রাসেল ভাই যে দাঁতগুলো উনি পেয়েছিলেন এর একটা দাঁত উঠে এসেছে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি তখন তাড়াতাড়ি বড়শি টসি ওই পানিতে ফেলে দিয়েই উনি দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তাড়াতাড়ি উনি শুয়ে পড়েন এবং এই ঘটনা কাউকে উনি বলেন নাই। আচ্ছা, পরের দিন মানে ওই রাতেই উনি আবার স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনাকে বলছে যে তোকে একটা মূল্যবান জিনিস দিলাম কিন্তু তুই তার এই মর্যাদা দিলি, মানে তোকে যে একটা উপহার দিলাম তুই তার এই মর্যাদা দিলি, তুই এরকম একটা জায়গায় এটা ফেলে দিলি, তোর তো মানে অবশ্যই তোকে এর জন্য সাজা পেতে হবে। এইভাবে উনি স্বপ্নে শুধু একদিন এটা দেখেছিলেন। তো যেদিন দেখেছেন পরের দিন সকালবেলা হঠাৎ করে উনি ওনার 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তো বলে ওনার স্ত্রী বলছে সকাল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মনে করছে মানে দুরন্ত ছেলে হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, কিছুতেই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছেই না। সন্ধ্যার দিকে ওই ডোবা থেকে ওই ছেলের লাশটা ভেসে ওঠে এবং অদ্ভুত ব্যাপার ওই ডোবাটা কিন্তু ছিল একটা অগভীর এবং ওই ছেলেটার বয়স তো 14-15 ছিল, তার বড় জোর বুক পানি পর্যন্ত হবে সেখানে পানিটা, ওখানে তার ডুবে যাওয়ার কথাই না এবং তার ছেলে যথেষ্ট ভালো সাঁতার জানত, ওখানে মারা যাওয়ার তার কথাই না। তো উনি এটা খুবই ভয় পেয়ে যান এবং ছেলে হারানোর শোক, তারপরে এই ধরনের অদ্ভুত ঘটনা, এটা ওনাকে খুব মানে কাতর করে তোলে। উনি ওনার ধর্মের একজন ভালো সাধু গোছের একজনের সাথে কাছে যে পরামর্শ নেন যে এই ঘটনার ডিটেলস সবকিছু খুলে বলেন। তখন উনি বলেন যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আসলে এরা কেউ মানুষ ছিল না, তোমাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিল, তোমাকে ওই উপহারগুলো তোমার ওই খারাপ জায়গাতে, বিশেষ করে নোংরা জায়গাতে ফেলাটা উচিত হয়নি। তো যাই হোক একটা কাজ করো, ওই জায়গাটা ভরাট করে ফেলো। তো ঠিক আছে, মাটি টাটি ফেলে ওই জায়গাটা ভরাট করে ফেলা হলো। ভরাট করে ফেলার পরে এরকম কয়েকদিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো একদিন উনি পাশের গ্রামের থেকে পূজা অর্চনা শেষ করে আসতে অনেক দেরি হয়ে যায়। তো ওনার স্ত্রী চিন্তা করছিলেন যে স্বামী বাড়িতে আসার পর
মানে গরম খাবার দিবেন, এই জন্য একটু দেরিতে রান্না করবেন। ওনার প্ল্যানিংটা ছিল, ওনার স্ত্রীর প্ল্যানিংটা ছিল এরকম। তো যখন ওনার স্বামী বাড়িতে আসলেন তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে তুমি ঘরে, আমি দ্রুত খাবারটা বসিয়ে দিচ্ছি। তো উনি দেখলেন ওনার স্ত্রী রান্নাঘরে মানে খাবারের আয়োজন করছে। তো উনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তো উনি জানতেন যে ঘরের মধ্যে ওনার যে ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, বাচ্চাটা ওখানে মানে শুইয়ে রাখা আছে, সে ঘুমাচ্ছে। তো উনি ঘরে ঢুকে দেখলেন যে ওই বাচ্চাটি ওখানে নেই, কিন্তু ওই জায়গাতে কেউ একজন মানে বসে আছে, একটু বড় পূর্ণবয়স্ক একজন কেউ মনে হচ্ছে বসে আছে, কিন্তু তার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা বা কাঁথা দিয়ে ঢাকা। এবং আমরা যেমন পড়ার সময় বিভিন্ন সামনে পিছনে দুলি আর কি, পড়ার সময় এরকম আমরা অনেক সময় মানে ঢুলে ঢুলে পড়ি, ওরকম মনে হচ্ছে ঢুলছে সে। উনি চিন্তা করলেন এটা কে। উনি অত সাত পাঁচ না ভেবে উনি কাঁথা ধরে মানে টান দেন যে কাঁথাটা সরিয়ে ফেলেন, যেটা কে এখানে বসে আছে। ওইটা সরানোর সাথে সাথে উনি দেখেন ওনার স্ত্রী ওখানে বসা, এবং চুলগুলো এলোমেলো, এবং ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলেন, বাকিটাকেও নিয়ে গেলাম। এইটা বলা মাত্রই ওই জন্য যে জানালা ছিল খোলা, জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। এটা অদ্ভুত ব্যাপার, এইভাবে কোনো মানুষের বের হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যান। এবং ওখানে ওনার দেখে যে ওনার সন্তানও সেখানে নেই। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার স্ত্রী ফিরে আসে ঘরের মধ্যে, এসে দেখে সন্তানও নাই, কিছুই নেই। ওনারা তো মানে খুব খোঁজাখুঁজি করেন, মানে অনেক সাধু সন্ন্যাসী ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো রহস্য, কোনো কোল কিনারা করতে পারেন নাই। অনেকেই বলেছে হ্যাঁ সন্তানকে ফেরত নিয়ে আসা যাবে, কিন্তু কেউ এটার কোনো সমাধান করতে পারে নাই। যাই হোক আসল ভাই, ওই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মার্চ মাসের যে উত্তাল সময়টা চলে আসে, যখন বঙ্গবন্ধুর ডাকে মানে বাঙালিরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই গোপালগঞ্জে যখন মিলিটারি ঢুকে পড়েছিল, তখন ওনারা এই দেশ ছেড়ে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে যান আর কি। যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওনারা ওখানে চলে যান। তো চলে যাওয়ার পর যুদ্ধ শেষে আবার ওখানে ফিরে আসেন, মানে আবার গোপালগঞ্জের ওই গোপীনাথপুরে ওনারা ফিরে আসেন। ফিরে আসার পর ওখানে যারা স্থানীয় ছিল তখন তারা পরামর্শ দিলেন, তোমরা এই জায়গাতে আর থেকো না। তখন বললো কেন, কি হয়েছে? তখন স্থানীয় লোকদের কাছ থেকে আর একটা অদ্ভুত একটা গল্প শোনেন, যে পাকিস্তানি সেনাবাহিনীর একটা মানে দল এখানে আসে, একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তার অধীনে। ওখানে এসে অস্থায়ী একটা তাবু করে কয়েক রাত্রের জন্য। তো তাবু করার পর সকালবেলা পাকিস্তানি সোলজারদের একজনকে ওই যে জায়গাটাতে আসলে ভরাট করা হয়েছিল, পচা ডোবাটা, ওই জায়গায় একজন পাকিস্তানি সোলজার মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথম দিকে মনে করেছিল এটা হয়তো বা মানে মুক্তিবাহিনীর কেউ এই কাজ করেছে, কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। তখন এটার কোনো কুল কিনারা করতে পাওয়া যায় নাই যে কিভাবে সোলজারটা মারা গেল। পরের দিন ওই লেফটেন্যান্ট সাহেব মানে কাউকে মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে বলেন যে ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে থাকা যাবে না। উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, উনি কাউকে বিষয়ে কিছু বলেন নাই, যেহেতু ওনার এখন কি অবস্থা আছে বাসাটা। তো ওনারা পরবর্তীতে ওখান থেকে মানে এই ঘটনা যখন শুনলেন, ওনারা ওখানে থাকেন নাই, ওনারা ঢাকাতে চলে আসেন। আর এখন রাসেল ভাই আমি যতদূর মানে আমাকে যে বলেছে, ওরা তো দীর্ঘদিন ওখানে যায় না, তবে যতটুকু মানে আমাকে বলেছে যে এখন পর্যন্ত গোপীনাথপুরের ওই যে তার ওই ভিটাটা এখন পর্যন্ত জঙ্গল অবস্থায় আছে, ওখানে কেউ থাকে না। থ্যাংক ইউ। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এটি আমাদের রাজবাড়ির যেই মানে মুক্তিস টিম যেটা যারা আছে আর কি, সজীবেরা এটা কালেক্ট করেছে, এবং যিনি এই ঘটনাটি বলেছেন তো ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, এবং ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহের ডেকলবাড়ি নামক একটা জায়গায়, ওটা ঝিনাইদহ সদরেই ওই অঞ্চলটা আর কি। এবং যে ঘটনাটি বলবো এটা ওই অঞ্চলের খুব একটা পরিচিত একটি। তো অনেকদিন আগে ওই গ্রামে একজন মানে জমিদার মানে থাকতেন, এটা 40-এর দশকে আর কি জমিদার থাকতেন। তো জমিদাররা ঠিক যেমন হয় আর কি, যদিও মুসলিম জমিদার ছিলেন, মানে খুব মানে নৃশংস প্রকৃতির যেরকম হয়। তো ওনার বাড়ির সামনে দিয়ে কেউ যদি মানে স্যান্ডেল পাই দিয়ে যেতেন, বা ওনার বাড়ির উপর যদি কেউ স্যান্ডেল পাই দিয়ে আসতেন, যদি এটা যদি ধরা পড়তো ওনার প্রহরীদের হাতে বা ওনার চোখে যদি ধরা পড়তো, শাস্তি হিসাবে ওই লোকদের হয় পা গোড়ালি থেকে কেটে ফেলা হতো, অথবা হাত পায়ে সব আঙ্গুলগুলো কেটে দেওয়া হতো। এটা একটা খুব একটা নৃশংস একটা শাস্তি ছিল। এই জন্য ভয়ে ওনার বাড়ির সামনে দিয়ে কেউ স্যান্ডেল পাই দিয়ে যেতে পারতো না। এবং আরো অনেক মানে জমিদারদের যে এই সমস্ত নৃশংসতা যা থাকে উনি সেগুলো করতে মানে খুব নিষ্ঠুর প্রকৃতির একজন লোক ছিলেন। আর উনি মানে ওনার গ্রাম, ওনার এলাকা সহ বাইরের বিভিন্ন এলাকাগুলোতে সালিশগুলোতে উনি বসতেন, এবং সালিশে উনি দেখতেন যে ওই সালিশের মধ্যে উঁচু শ্রেণী এবং ধনী শ্রেণী কে আছে, যেই থাকতেন ওনার রায়টা ওই পক্ষেই দিত। ন্যায় অন্যায়ের
বিষয়টা সেখানে ছিল না। ওই যে পক্ষ আর কি বেশি প্রভাবশালী সেই পক্ষে উনি রায়টা দিতেন। এবং রায় দেওয়ার পরে মানে দোষী সাব্যস্ত যে হতো তার প্রহরীরা নির্মম ভাবে তাকে পিটাতো। অনেক সময় দেখা যেত মারতে মানে মেরেই ফেলা হতো তাকে। এরকম ঘটনা ঘটতো। যাই হোক, এক রাত্রে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করে 3-4 জন লোক আসে, তাকে এসে ডাক দেয়। ডাকার পরে বলে যে জমিদার সাহেব এরকম আপনার একটা সালিশ আছে, আপনার সাথে যেতে হবে। এখন বলে এত রাত্রে আমি যেতে পারবো না। তো বলে না, যেতে হবে, খুব একটা সমস্যা, মানে অনেক অনুনয় বিনয় করে। তখন বলে যে কোন গ্রাম? যখন গ্রামের নামটা বলে তখন ওই গ্রামটা চিনলেন না। বলে যে আপনার ঠিক 3-4 গ্রাম পরেই ওই গ্রামের অনেক লোক আছে, আপনার এখানে আসে, আপনি যাদেরকে চেনেন ওনারাই আপনার কাছে মানে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। তো যাই হোক, উনি ওনার প্রহরীদেরকে সাথে নিয়ে, মানে ওনার যে নিরাপত্তা যেগুলো থাকে সেগুলো সব সাথে নিয়ে ওনারা গেলেন। তো অনেক দূর যাওয়ার পরে দেখলেন হ্যাঁ ঠিক আছে, 3-4 গ্রাম পরে একটা বিশাল মানে ধুধু বালুকাময় একটা স্থানে এসে পৌঁছালো। দেখলো ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার আছে ভাই, ওখানে 2 শ্রেণীর লোক ছিল, মানে 2 পক্ষ যারা সালিশে। এক পক্ষ সবাই এক ধরনের ড্রেস পরা, আর এক পক্ষ সবাই আরেক ধরনের ড্রেস পরা, সবাই দাঁড়িয়ে আছে। উনি আসার সাথে সবাই খুব সমাদর করে বসালেন জমিদার সাহেবকে। তো জমিদার সাহেব বলেছে দোষীকে, দেখা যায় একটা ছেলে, এ হচ্ছে দোষী। তো জীবনে উনি প্রথম মানে একটা ন্যায় বিচার করেছিলেন ওখানে, যে সব কথা শুনে বললেন হ্যাঁ ওই ছেলেটাই দোষী। এটাই ছিল ওনার জীবনের প্রথম একটা ন্যায় বিচার। তো যথারীতি যাকে দোষী সাব্যস্ত করা হতো, ওনার প্রহরীরা তাকে বেদম পেটাতো। তো যখন ওই ছেলেটাকে দোষী সাব্যস্ত করা হয়, তাকে খুব নির্মম ভাবে পিটিয়ে মানে জখম করা হয়। উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর যখনই উনি বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে প্রহরীরা বলে যে জমিদার সাহেব মানে একটা জিনিস তো আমরা ভুলে গেছি, সেটা হলো ওই যে লোকগুলো আমাদেরকে ডাকতে আসছিল ওদের পায়ে তো স্যান্ডেল পরা ছিল। আপনি তো খেয়াল করেন নাই, আমরাও খেয়াল করি নাই। বলে হ্যাঁ ঠিক তো, ওরা তো স্যান্ডেল পরা ছিল, আমার তো মনে ছিল না, রাত্রে বেলা তাড়াহুড়ায়। ঠিক আছে, আগামীকালকে যে ওদেরকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে ওদেরকে শাস্তি দিব। পরের দিন সকালবেলা সত্যি প্রহরীদেরকে পাঠিয়েছে ওই গ্রামে। প্রহরীরা যখন ওখানে গিয়েছে, যে গ্রামের নাম বলেছে, তখন সবাই বলে যে এই নামে এখানে কোনো গ্রাম নেই, আপনারা কোত্থেকে শুনেছেন যে গ্রাম, এখানে কোনো গ্রামই নেই। খুব অবাক হয়। ওনারা আসে, বাড়িতে ফিরে আসে, জমিদার সাহেবকে বলে যে এই ঘটনা, মানে সব ডিটেলস বলেন যে ওই নামে তখন আমার গ্রাম নেই। তখন চিন্তা করেন তাহলে কার কাছে গেলাম, কোথায় গেলাম। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই লোকজন আমার সাথে রসিকতা করেছে, এই টাইপের কিছু একটা উনি মনে করে আরো খুব ক্ষুব্ধ হলেন আর কি। এখন ওই রাত্রেই যে ঘটনাটা ঘটে, রাতের বেলা উনি ফিল করলেন যে কে যেন জানালায় মানে দরজায় নক করছে। জমিদার সাহেব দরজাটা খোলেন। উনি চিন্তা করলেন যে এত রাত্রে তো আমার প্রহরী ছাড়া তো দরজায় কারো নক করার কথা না। উনি যখন দরজা খুলেন, দেখলেন যে ওই যে ছেলেটা যাকে পিটিয়েছিল নির্মম ভাবে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর বলছে জমিদার সাহেব আমার অন্যায় শাস্তি তো দিয়েছেন, কিন্তু আপনার গুলো তো এখনো পাওনা বাকি রয়ে গেছে, যে সেগুলো আপনি নেবেন না। তখন এই ধরনের এই মধ্যরাতে এই ধরনের অদ্ভুত রসিকতা দেখে জমিদার সাহেব খুব রেগে গেলেন এবং তার প্রহরীদেরকে ডাকলেন। প্রহরীরা আসছে, এসে বলে ওই ছেলেটাকে ধরো। প্রহরীরা বলছে যে কোন ছেলেটা? বলে এই যে দরজার সামনে দাঁড়িয়ে সেই ছেলেটাকে ধরো। বলে কই, দরজার সামনে তো কেউ দাঁড়িয়ে নেই। উনি দেখছেন, বাট প্রহরীরা কেউ দেখছেন। তখন প্রহরীরা ওনাকে বলছে যে জমিদার সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, মনে হয় ঘুম ঠিক মতো হয় না, এই ধরনের একটু উদ্ভট জিনিস আপনি দেখছেন। তখন জমিদার সাহেব কিছু গালাজ করে প্রহরীদেরকে উনি বাসার ভিতরে চলে গেলেন। আসলে ভাই প্রতিদিন এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাত্রের বেলা দরজা নক করে, জমিদার সাহেব দরজা করে, জমিদার সাহেব দরজা খুলে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে এবং বলে যে আপনার শাস্তি আপনাকে বুঝে নিতে হবে। তখন একদিন রাতের বেলা কি হয়, জমিদার সাহেবের 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। এক রাত্রে তার ছেলের ঘর থেকে প্রচন্ড শব্দ, মানে আর্তনাদের শব্দ শোনা যায়। তো দ্রুত সেখানে ঘরে গিয়ে দেখে ওনার ছেলের হাত এবং পায়ের সবগুলো আঙ্গুল কেটে ফেলা হয়েছে। কে যেন আঙ্গুল কেটে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। আর তৎকালীন সময় তো এত মানে হসপিটালও ছিল না, এই ধরনের কোনো সুব্যবস্থাও ছিল না, রক্ত দেওয়ার মতো ব্যবস্থাও ছিল না। প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে ওই রাত্রে ওনার ছেলের মৃত্যু ঘটে। এবং ডাক্তার দেখানোর সময় পাইনি। তো ওনার ছেলের মৃত্যু হওয়ার পর তার ঠিক পরের দিন তার আরেকটা যে মেয়ে আছে ছোট, ওই মেয়ের সাথে ঠিক একই রকম ঘটনা ঘটে। যে তার রাত্রেবেলা তার ঘর থেকে শব্দ আসে, গিয়ে দেখে তার ওই হাত পায়ের আঙ্গুলগুলো কাটা এবং একই রকম ব্লিডিং হওয়ার কারণে ওই মেয়েটাও মারা যায়। তখন কিন্তু ওই যখন যেদিন ওই ছেলেটা মারা গেল, ওই দিন থেকে ওই যে দরজায় যে নক করা হচ্ছিল, এ আর আসে না। তখন থেকে আর জমিদার সাহেব ওই নক করা বা ওই জিনিসটা শোনেন না। তারপরে কি হলো, বেশ তার সপ্তাহখানেক পর হঠাৎ রাত্রে উনি ফিল করলেন যে ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি মনে হয় নাই। এবং নাই তো ঠিক আছে, কিন্তু আবছা আলোতে মনে হচ্ছিল যে ওনার পায়ের কাছে কিছু একটা নড়ছে বা ঝুলছে, এরকম কিছু মনে হচ্ছিল। উনি যখন আলো জ্বালালেন,
তখন এই দৃশ্য দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন ওনার স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঝুলছে। কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, ওনার স্ত্রীর সাথে কোনো ঝগড়াঝাটিও হয়নি, এটা উনি কিছুতেই বলতে পারেন না। যখন ওনার স্ত্রী এবং 2 সন্তান উনি হারালেন, তখন উনি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন এবং ওনার একটা দুঃসম্পর্কের ভাই ছিল, তাকে ডেকে জমিদারিগুলো বুঝিয়ে দিতে চাইলেন। কিন্তু ওই ঘটনাটা ঘটার আগেই আর একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে একদিন রাতের সকালবেলা প্রহরীরা এসে দেখে জমিদার সাহেব দরজা খুলছেন না। জমিদার সাহেবের যখন দরজা বারবার নক করার পরে যখন খোলা হচ্ছে না, তখন দরজা ভেঙে যখন ঘরে ঢোকে, তখন দেখে জমিদার সাহেব বিছানার উপরে পড়ে আছেন এবং ওনার হৃৎপিণ্ডটা ঠিক ওনার বুকের উপরে রাখা এবং ওনার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। আচ্ছা। এবং ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার শরীরে অন্য কোথাও ক্ষত ছিল না। মনে হচ্ছিল ওনার কেউ ওনার মুখের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওনার হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়ে এসেছে এবং যার ফলে ওনার মৃত্যু ঘটে। তো ওনার একটা ওসিয়ত করা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরটা যেন এমন ভাবে বাধাই করা হবে, পাকা করে, তার মাটির নিচেই পাকা করতে হবে, তারপর লাশটা রাখতে হবে, যাতে করে কোনো কুকুর, শিয়াল বা এগুলো যেন কবর খুঁড়তে না পারে এবং সাধারণ মানুষের কবর থেকে সেটা যেন আলাদা হয়, যেহেতু উনি জমিদার মানুষ। এটা ওনার একটা ওসিয়ত ছিল। তখন ওনার ওই ওসিয়ত অনুযায়ী ওইভাবে ওনার প্রহরীরা ওই কবর পাকার কাজটা শুরু করেন। কবর টবর যখন পাকা হয়ে যায়, তখন ওই লাশটা ওনার ভিতরে রাখা হয় এবং যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, তখন ঘটে এক বিপত্তি। বারবার শুধু উপরের মাটিটা ভেঙে পড়ে যাচ্ছিল, কিছুতেই এই কবরটাই করা যাচ্ছিল না, ওইভাবে দেয়া যাচ্ছিল না, নর্মালি যেভাবে কবরগুলো হয় কিছুতে দেয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত যিনি জানাজা পড়িয়েছিলেন উনি বলেছিলেন যে এইভাবে কবর দেওয়া হবে না, ওনাকে একটা সাধারণ কবরে কবর দিতে হবে। অবশেষে আরেকটা সাধারণ কবর খোঁড়া হয়, সেখানে ওনার কবর দেওয়া হয়। তো এইভাবেই ওনার জীবনের ইতি ঘটে। তো ওই যে যারা যেখানে উনি গিয়েছিলেন, বিচার করতে গিয়েছিলেন, ওরা আসলে কারা ছিল, কিভাবে ছিল, এটা অনেকটা রহস্য রয়ে গেছে। ওই ঝিনাইদহের এই ডেফলবাড়ি এলাকায় এই ঘটনাটি এখনো লোকের মুখে প্রচলিত। যারা ওই এলাকার আছেন বা শুনছেন, তারা হয়তো এই ঘটনাটার সাথে অবশ্যই পরিচিত থাকবেন। থ্যাংক ইউ। ওকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। মাস চারেক আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকাতে, ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে, যেটা মিডল ইস্ট, আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠাই, উনি বাঙালি ছিলেন, বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে, তো উনি ওনার এক স্যারের, যিনি আমেরিকান, তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হবে যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি এই গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি। যে ওনার ইউনিভার্সিটির যে স্যারের কথা আমাকে বলেছেন, ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা 1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই 70-এর দশকেই প্রথম দিকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চাইছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা সন্ধান পেলেন, একটা অদ্ভুত স্থানের, সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, বর্ডারের মাঝে, এটা বর্তমানে এটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওনারা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে
মাঝে মাঝেই অদ্ভুত ধরনের শব্দ শোনা যায় এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। ওনারা সত্যি সেই জায়গাতে যান। স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলে যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগে ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিন ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। অবশ্য ওনারা খুবই বিরক্ত হয়ে যান। তো ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত কিছু একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আরেকদিন দেখি, যদি ওই দিন মানে আরেকদিন দেখার পরে যদি না হয় তাহলে আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা। অন্যদেরকে প্রশ্ন করেন এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওই দিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত হানবে এই ঝড়। তো এরকম এই 6 জন টিমের মধ্যে 5 জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে, কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বলেন যে যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শুনে, তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই 5 জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু ওই যিনি কিছুই শোনেননি ওই 6 জনের টিমের, উনি বলছেন যে আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না। তখন ওনারাই তাড়াতাড়ি করে 5 জন সহ ওই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো ওনারা জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। দেখলেন 30 মিনিট কি 45 মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেন, উনি খুব হন্তদন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কিছু শুনেছো? বলে হ্যাঁ, আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ, তার চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে। তারপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো বা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ বা এরকম কোনো শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা দিয়েছেন আর কি। যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যেই ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন, উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারোর সাথে কথা বলি না। এমনকি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আর কি। তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নেই। তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলে যে হয়তো বা তোমাদের মনের ভুল। বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে ওনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে, মানে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন এটা হয়তো বা উনি এবার উনি নিজেই এটা শুনছেন। তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন, ওইটাই তার মনের মধ্যে রয়েছে,
এবং ওইটাই হয়তো ওই কারণে উনি ওনার কোনো, কিন্তু এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে পারলেন, প্রথমবারের মতো নিজে উপলব্ধি করলেন, কিন্তু তারপর ওনার মনকে এটা বুঝতেছেন, মানে আমি একটু শেষ করি যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কেউ কথা বলতে পারে না, হয়তো টেলিফোনে কথা বলে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তো বা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে, কিন্তু একদিন 2 দিন প্রায় মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে এবং সেটা অস্পষ্ট শব্দ, এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তার আরবি ভাষা আর কি, তো ওই শব্দটার যে ওয়ার্ড মানে যে অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায়, তাহলে অনুবাদ এরকম হয় যে তুই মরবি। এরকম শব্দটা বারবার চারদিকে, তুই মরবি। হ্যাঁ, এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটা বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে মানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্ব পাননি। ডাক্তারও কোনো ওনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, মানে নরমাল, একদম নরমাল, কিচ্ছু না। এর মধ্যে রাসেল ভাই কি হলো যে ওনার পরিবারের লোকজন চিন্তা করলো যে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, তো ওনাকে একটু বিয়ে দেওয়া যায়, মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের মানে যখন দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ে মেন্টালি সিক। ওই ছেলের পরিবার জানতে পারলেন, তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে। আচ্ছা, মানে জোরে শব্দ করে কথা বলে, ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন। জি, যেরকম ওই ব্যাপারটা। আচ্ছা, মেয়ে একা একা কারোর সাথে কোনো কথা বলে না, শুধু নিজে ফিসফিস করে কথা বলে। আচ্ছা, তো এটা ডাক্তাররা বলেছে যে সে মেন্টালি সিক, কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সেই মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় 4 থেকে 5টা বিয়ে ওনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। যখন চারদিকে রটে গেল যে ওনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে ওনার মানে বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে ওনার শিক্ষা জীবন ওই সাথে সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। যখন কারোর সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয়, তখন ওই ফিসফিস শব্দের কথা বলা মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে। এবং এটা মিশরে মানে তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন, তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেওয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন। কারণ ওনাকে আসলে এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময়টাই সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি প্রতি মানে 12 মাসের মানে মাত্র 2 মাস উনি মেন্টালি সিক থাকেন, এবং ওই সময় ফিসফিস করে কারোর সাথে কথা বলেন। এই 2 মাস কি, এই যে 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যে 2 মাসে উনি এই জায়গাটায় এসেছিলেন, উনি কারোর সাথে ফিসফিস করে কথা বলেন। এবং যেহেতু ওনার এই সমস্যা রয়েছে, এই জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয়নি। উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছর 5 আগে মারা গেছেন আর কি। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা, তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3 থেকে 4 জন লোক ওখানে মারা যায়, এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপ ধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখন এই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন, তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তোবা কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান, তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়, এবং তাদের সকলের চোখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। ওনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান। এই ভদ্রলোক যখন মারা গেছিলেন, আপনাকে জিনিস মনে হয় মিস করে গেছেন, তারপরে তার চেহারাটা একটু অন্যরকম ছিল, সেটা আপনি মনে হয়। হ্যাঁ, উনি যখন বছর 5 আগে যখন উনি মারা যান, তখন ওনার ডেড বডি যখন মানে উদ্ধার হয়, তখন একটা জিনিস তাকে দেখে, তার চেহারাতেও একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা।
ওই যে 5 জন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন। বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নাই। তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যে ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্তান-সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয়ে গেল বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান। বছরের বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল। কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না। তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে দেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখেই কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল, ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা ওনার জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ। ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যেটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু তাকে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে, সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন। দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক,
তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন, এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নে জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন, ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরেছে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই বৃদ্ধ মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন, এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন, এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মতো কি দিব, বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন, এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা আমার যে জেলা রাজবাড়িতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ি যে জেলাটি, এই জেলাটির সদর থেকে
যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কাফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন এটার পুরো বডি চলে এসেছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়িতে যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাঁশের মাথাটা এই ধরনের কিছু তৈরি করে লাশটা আমরা নিয়ে যাই, এই পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কি, দেখা গেল যে গোর খোদক আর কি উনি পেয়েছেন। তখন বলে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। নন ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল লেগেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান আবার।
গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেননি, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরের থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটে। এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া। হ্যাঁ পাটি মোড়ানো লাশ। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরাও জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু খবর টবর কোনো হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটে। আপনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে পাশে কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই।
বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন? কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে? তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় যারা মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। পরিচিত এক ভাই আনোয়ার, উনি 2014 সালে ব্রাজিলে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। উনি ওখান থেকে শোনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় এবং এটা প্রায় 50-60 বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শোনেন তখন উনি ওখানে মানে সরেজমিনে সেটা দেখতে যান যে আসলে ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম 50-60 বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাতের জন্য। তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আর একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায় খোঁজাখুঁজি করে। তখন ওই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছু জানে না। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে তারপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান, কিন্তু ওই বাচ্চাকে কিন্তু তার পরের বার পাওয়া গেছে। তখন লোকজন ভুল বুঝতে পারেন আসলে বৃদ্ধ মহিলা বাচ্চালো কোনো কারণে হয়তো বা ভোরবেলা উঠে বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চা 5-6 বছর বয়স আর কি। তো যাই হোক, এরপর থেকে যে সমস্যাটা হয় ওই যে ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে তারা বাচ্চারা মারা যায়। এখন কথা হলো রাসেল ভাই যে এখন তো প্রযুক্তির অনেক মানে উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স 3-4 দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে, কিভাবে মারা যাচ্ছে, এটা রহস্য উদ্ঘাটনের জন্য মানে কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল, যে একটু সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যে ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই মানে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যে মা ঘুমিয়ে আছে, সে মা নিজেই তার সন্তানকে হত্যা করছে গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞেস করা হয় তখন ওই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে মানে এমনিতেও এখন ওই গ্রামে যে
বিবাহ শাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের মানে গত 50-60 বছর ধরে ওখানে কোনো মানে কন্যা সন্তান নাই। এই যে